কলকাতা শহর আজ উত্তাল। ভিডিওতে দেখতে পাচ্ছেন মমতার চিরপরিচিত রূপ। হাতে মাইক নিয়ে বক্তৃতা দিচ্ছেন আর সমর্থকদের স্লোগান। অসহ্য গরম উপেক্ষা করে আজ মমতা ধর্মতলায় গিয়ে বসে পড়েছিলেন। অন্যদিকে 50টির বেশি এমএলএদের সই নিয়ে টিএমসির নতুন রিং মাস্টার ঋতব্রত পৌঁছেছিলেন বিধানসভা স্পিকারের সাথে দেখা করার জন্য। স্পিকার তখন ছিলেন না। আর বাইরে দাঁড়িয়ে বিজেপির নেতা তাপস রায় সাংবাদিকদের হুঙ্কার দিচ্ছিলেন, বলছিলেন আজকেই টিএমসি ভেঙে যাবে। কিছু ঘন্টার ব্যাপার। দেখুন, মমতার সাথে হাতে ছিল মাত্র 5টি এমএলএ, মানে 80 জনের মধ্যে 5টি এমএলএ। ছিলেন না তার ছায়া সঙ্গী ফিরহাদ হাকিম, ছিল না মমতার অতি প্রিয় দেব, সায়নী, সোহম, মিমি আর রাজ, ছিল না অভিষেকের কোনো অনুগামী, তাদের কোনো যুব নেতা। আর মমতাকে দেখে আমার ইচ্ছা করছিল পিছিয়ে যেতে 35 বছর আগে। শুধু তার চোখের দিকে তাকানো যাচ্ছিল না, মুখে বয়সের ছাপ স্পষ্ট। আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আজকে আমার সাথে আছেন 4 জন বিদগ্ধ ব্যক্তি, সবাই তাদের জায়গায় পারদর্শী। আছেন অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত, উনি কনস্টিটিউশনাল রিট জুরিসডিকশনের এক্সপার্ট, কিন্তু ওনার আরেকটা বড় অবদান আছেন, উনি বেঙ্গল এসএসসি স্ক্যামে পিটিশনার ছিলেন। চলে যাব অংশুমান করের কাছে, প্রফেসর অংশুমান কর। উনি পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর এবং দক্ষ রাজনৈতিক বিশ্লেষক। দিল্লি থেকে শিবাজি সরকার, প্রেসিডেন্ট ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্টস অফ ইন্ডিয়া। আর অরিন্দম বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক ও মমতাপন্থী বিশ্লেষক। অরিন্দম বাবু, সবাই তো পাল্টি বেড়েছে, আপনি এখনো মমতাপন্থী হয়ে কি পাচ্ছেন? দেখুন, বিজেপির 20 কামড় এই দলকে শেষ করবেই, আজ নয়তো কাল। বেচারা 72 বছরের এই মহিলা কি আবার 5 বছর পরে ফিরতে পারবেন? মানে আপনার মমতাপন্থী হয়ে লাভটা কি, অরিন্দম বাবু? দেখুন, রাজনীতিতে লাভ ক্ষতির বিষয় নয়, আর আমি এখানে কোনো লাভ করতে আসিনি। কাউকে নিশ্চয়ই আমি সম্মান করি, তার সমর্থক হয়েই বলছি যে 72 হোক 77 হোক, এজ ইজ আ নাম্বার। দ্যাট ইজ নট অ্যাট অল আ ফ্যাক্টর ফর হার ইফ শি মেনটেইনস প্রপার হেলথ। তার সাপোর্ট আছে, আজকে সে বুঝিয়ে দিল। শি হ্যাজ ক্রিয়েটেড, শি হ্যাজ লেফট অ্যান ইমপ্রেশন অ্যামং দ্য পিপল, সেটা তো পরিষ্কার হয়ে গেল। আজকে কি বুঝিয়ে দিল? একটা ছোট্ট পরিসরে অল্প লোক হয়েও মনে হয় অনেক লোক, কিন্তু নেতারা কেউ ছিল না, মাত্র 5 জন এমএলএ। এমএলএ বাদ দিন, এমপি গুলো গেল কোথায়? দেখুন, একটা জিনিস পরিষ্কার করতে হবে যে একটা খুব আনরেস্ট চলছে, তো এটা তো অস্বীকার করার নেই। বাংলায় একটা পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, তৃণমূলও আগে করেছে, এটা অস্বীকার করার নেই। কিন্তু এই জনরোষ বলে যে ব্যাপারটা গভর্নমেন্ট চাইছে, গভর্নমেন্ট ইজ ওয়াশিং অফ ইটস হ্যান্ডস। বুঝলাম, আমার প্রশ্ন ছিল এনারা কোথায়? ওনার চাঁদের হাট কোথায় আজকে? কিভাবে মহিলা একা লড়বেন? একা কেন লড়তে হবে? প্রচুর মানুষ পেয়ে যাবেন, অসুবিধা নেই। একটা সিট হয়েছে, একটা সিটে উনি একবার জিতেছিলেন, তারপরে ফিরে এসেছিলেন। রাজনীতিতে কোনো শেষ কথা বলে কিছু নয়। বামেরা 0 ছিল, সেখান থেকে 1 হয়েছে। কেউ জানে না যে বামেরা কবে বাউন্স ব্যাক করবে। দেখুন, বামেদের অসংখ্য নেতা আছে। যে টিএমসির দিকে আজকে আমরা তাকিয়ে আছি, সেটা জীর্ণ শীর্ণ 2টি নেতার দল। না, 2টো নেতার দল নয়। তৃণমূলের ব্যাপারটা যেটা আছে, ঠিক আছে, মমতা ব্যানার্জিকে কেন্দ্র করি যতই ভাগ করতে যাও, যতই জিভ দেখিয়ে মানে কি সব বড় বড় ঘড়ি পরে একজন ভালো বক্তা হতে পারে, কিন্তু তার জিভের থেকে লাল পড়ে, সেটা তো জানা গেল। এত লাল পড়লো, সে এখন নতুন দল করছে। তো আমার বক্তব্য হচ্ছে তিনি আলাদা করে তিনি এইটুকু বুঝতে পারছেন না, উলুবেরিয়ার মানুষের কাছে উনি তৃণমূল বলে জিতেছেন। ঠিক আছে, সন্দীপন সাহাকে কেউ চিনতো না, স্বর্ণকমল সাহার ছেলে ছাড়া। ওর বাপকে তাও চিনতো। ঘটনা হচ্ছে, এরা গিয়ে কোনো ইমপ্রেশন মানুষের কাছে তৈরি করতে পারবে না। আর একবার থেকে আয়ারাম গায়ারাম করতে গেলে কিন্তু আপনার পলিটিক্যাল ক্যারিয়ার অবিচুয়ারি কিন্তু খুব তাড়াতাড়ি লেখা হয়ে যাবে, এটা খুব স্পষ্ট।
অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত, আপনার বক্তব্য এখানে খুব মূল্যবান। এগুলো সব পলিটিক্যাল পশ্চারিং যেটা অরিন্দম বাবু করছিলেন। আপনি এটা বুঝিয়ে বলুন যে একটা দল থেকে 80টার এমএলএ এর মধ্যে 52টা এমএলএ যদি বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার মানেটা কি? সবার আগে কাকে বেরিয়ে যাওয়া বলে? দ্বিতীয় প্রশ্ন, যদি বেরিয়ে যায় সিম্বল কার কাছে থাকে? আজকে সারাদিন একই কথা হচ্ছে যে আর একটা মহারাষ্ট্রে শিবসেনার ভাঙন কি আমরা দেখতে চলেছি টিএমসিতে, যেখানে টিএমসির মধ্যে নেতার বিরুদ্ধে 52 জন লোক বেরিয়ে গিয়ে বলছে দলটা আমাদের, এবং অবশ্যই তারা বলবে যে সিম্বলটাও আমাদের। এটা কি সম্ভব? আর হলে কত দ্রুত হতে পারে? আপনার আমি উত্তরগুলো দেব, কিন্তু প্রথমেই বলি, আপনি আমায় বললেন যে এই বেঙ্গল এসএসসি স্ক্যামে আমি পিটিশনার না, আমি পিটিশনারদের অ্যাডভোকেট ছিলাম। হ্যাঁ, অ্যাপোলজিস ছোট করে বলেছি বলে আমি পিটিশনার বলেছি, ইন্ট্রোডাকশন ছোট হয়। ঠিক আছে, ওটা আমি কারেক্ট করে নেব। এই যে ব্যাপারটা দেখুন, একটা 80 জন এমএলএ থেকে ধরুন 50 জন কি 60 জন বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়া মানে দুভাবে বেরিয়ে যাওয়া, মানে যে আমি পার্টি থেকে বেরিয়ে গেলাম। আজকে যদি এই 50 জন তৃণমূলে হয়ে লড়ে জিতেছে, তারা যদি বলে আমরা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু সেইটা একটা অ্যান্টি ডিফেকশন ল এর মধ্যে পড়তে পারে, আমার ডিসকোয়ালিফিকেশন হয়ে যেতে পারে। ঠিক, কিন্তু যদি দেখা যায় সুদীপ্ত বাবু, সাধারণ দর্শকদের বোঝানোর জন্য আরেকটু সহজ করে সিনারিও ড্র করা যায়। সহজ করে সিনারিও ওয়ানটা বলুন কি হতে পারে, তারপরে সিনারিও 2, সিনারিও 3। সিনারিও 1 হলো, আজকে যদি 50 জন এমএলএ 2/3 এমএলএ যদি বেরিয়ে গিয়ে স্পিকারকে বলে আমরা হলাম বিরোধী দল, আমরা হলাম তৃণমূল কংগ্রেস, তাহলে আজকে ঋতব্রতরা এবং যারা যারা বেরিয়ে যাবে, সেটা যদি 50 জন হয় কি 60 জন হয়, তারাই বিরোধী দলের স্ট্যাটাস পাবে অ্যাজ তৃণমূল কংগ্রেস। আর সেটাই হয়েছে আজকে, ধরে নেওয়া যাক আজকে সেটাই হয়েছে, তারা একটা চিঠি জমা করেছে। সেটা যদি হয়ে থাকে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে স্পিকার সেই চিঠি কনসিডার করবে, করে বলবে যে এই 50 জন হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা বিরোধী দল, এদের মধ্যে বিরোধী দলনেতা নির্ধারণ করতে হবে। বুঝতে পেরেছেন? এটা হলো প্রথম সিনারিও। আচ্ছা, দ্বিতীয় সিনারিও আমরা কিন্তু আসবো। দ্বিতীয় সম্ভব আদৌ কি এটা সম্ভব? সম্ভব হবে না তখনই যদি আজকে তৃণমূল কংগ্রেস এই 50 জনকে পার্টি থেকে এক্সপেল করে দেয়, তাহলে কিন্তু তারা স্পিকারের কাছে গিয়ে ক্লেম করতে পারবে না যে আমরা তৃণমূল কংগ্রেস, আমরা বিরোধী দলের স্ট্যাটাস। এই কিন্তুটা আসে না, কারণ দুজনকে মাত্র এক্সপেল করা হয়েছে, বাকিদের করা হয়নি। এবং এত বড় স্টেপ, 80 জনের মধ্যে 50 জনকে এক্সপেল করবে, এটা মমতা এভাবে নিতে পারে না। সুতরাং এই কনসিডারেশনটা কিংবা এই অপশনটা আমার মনে হয় না ভ্যালিড। আর কি অপশন আছে তৃতীয়? এর বাইরে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে আর কোনো অপশন নেই, কারণ 80 জনের মধ্যে আইন বলছে 80 জন যতজন এমএলএ একটা দলের থাকবে, তার যদি 2/3 বেশি সেই বলে যে আমরা এই অরিজিনাল তৃণমূল, যেটা এখানে হচ্ছে, তাহলে কিন্তু মমতা ব্যানার্জির সিম্বলও যাবে, রাদার মমতা ব্যানার্জির না, এই ঋতব্রত বা যারা এটা বলছে তারাই বিরোধী দলের স্ট্যাটাস পাবে, এবং তারা যদি চায় তারা তৃণমূল কংগ্রেস হিসেবে তার লোগো নিয়ে, তার সিম্বল নিয়ে, তারাই কিন্তু আজকে বিধানসভায় বিরোধী দলের স্ট্যাটাস পাবে। বাকি যারা 20 জন আছে তারা কিন্তু নিজেদের তৃণমূল বলে রাজ্য বলতে পারে। অন্যদের কাছে যাওয়ার আগে আপনার কাছ থেকে আমি একটা লিগ্যাল পজিশন বুঝতে চাই, যে 52 জন লোক যদি একদিকে হয় একটা পার্টিতে, কিন্তু সিম্বলের কপিরাইট যদি ফাউন্ডিং মেম্বারের কাছে হয়, কিংবা কিছু লিগ্যাল পাওয়ার্স পার্টির নাম ইত্যাদি, আরো অনেক লিগ্যাল পাওয়ার্স, কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা,
স্পিকারকে চিঠি দেওয়া, সেগুলো যদি অভিষেক এবং মমতার কাছে থেকে থাকে লিগালি কনস্টিটিউশন, তাহলে 50 জন কি শুধু তারা মেজরিটি বলে সবকিছু হাতিয়ে নিতে পারবে? দেখুন, এদের মেজরিটিটা তখনই যতদিন এরা পার্টির মেম্বার থাকবে। আজকে তৃণমূলের নিশ্চয়ই কোনো মেম্বারশিপের বিষয় আছে, আমার জানা নেই, নিশ্চয়ই থাকা উচিত। যদি এই 52 জন তৃণমূল কংগ্রেসের মেম্বার থাকে, তাহলে কিন্তু তারা বলতে পারে যে আমরা এই বিরোধী দল স্ট্যাটাস আমাদের তরফ থেকে, তৃণমূল কংগ্রেস থেকে আমরা এনাকে বিরোধী দল হিসেবে, মানে বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করলাম। আর অ্যাজ ফার অ্যাজ পার্টি সিম্বল কিন্তু কোনো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কারুর নামে কপিরাইট থাকবে না। পার্টি সিম্বল পাই কিন্তু পার্টি, কোনো ইন্ডিভিজুয়াল না। আজকে এই যে বিধানসভা, যে যারা বিরোধী, আজকে বিরোধী 80 জনের মধ্যে 60 জন বলতে পারে তারা এখনো তৃণমূলে যেহেতু আছে, 2 জন বাদ দিলে 80 জনের মধ্যে ধরুন 70 জন বললো, স্পিকারকে সই করে বললো যে আমাদের বিরোধী দলনেতা হবে ঋতব্রত বা ফিরহাদ হাকিম, এই হলো আমাদের সই। তখন তারাই কিন্তু আজকে সেই স্ট্যাটাস পাবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চিঠি দিল পার্টি থেকে সেটা ম্যাটার করে না, কারণ মোর দেন 2/3 এসে বলছে এই হলো, আমরাই হলাম বিরোধী দলনেতা নিযুক্ত করলাম। কারণ আমরা পার্লামেন্টে, বিধানসভায় নিয়ম অনুযায়ী আমরা সবাই জানি বিরোধী দলনেতা কিন্তু ঠিক করে যারা এমএলএ তাদের মধ্যে ঠিক হয়। হ্যাঁ, একটা দলের যদি সব থেকে বেশি এমএলএ থাকে, দল একটা চিঠি দিতে পারে যে আমরা দল হিসেবে ঠিক করলাম। কিন্তু যদি মেজরিটি এমএলএ মনে করে যে আমরাই হলাম দল, আমরাই চিঠি দিয়ে বললাম আমরা বিরোধী দলনেতা, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের স্ট্যাটাসটাও যাবে, সিম্বলও যাবে। অংশবান কর, আপনি পলিটিক্যাল অ্যানালিস্টের থেকে বেশি, মানে সাংবাদিকদের থেকে বেশি খবর রাখেন, গুপ্ত খবর। আমাকে একটা কথা বলুন, যেটা সুদীপ্ত বললো যে 50-60 জন মিলে তারা সবকিছু ছিনিয়ে নিতে পারে মমতার কাছ থেকে। এটা কি মমতা লিগালি চ্যালেঞ্জ না করে হাতে হাত দিয়ে বসে থাকবে? ব্যাপারটা কি এতটাই সহজ? 60 জন লোক মিলে গেল আর যে পার্টিটা মমতা বানিয়েছে সবকিছু স্পিকার তার হাতে, সেই 60 জন লোকের হাতে তুলে দিল। আচ্ছা, আমিও একটা সংশোধনী দিই। আমি কিন্তু ইংরেজি সাহিত্যের অধ্যাপক, পলিটিক্যাল সায়েন্সের নই। যাই হোক, কিন্তু হ্যাঁ, রাজনীতি নিয়ে তো সারাক্ষণই ভাবনা চিন্তা করি। আপনি যে প্রশ্নটা করলেন এতক্ষণ, আমি যা শুনলাম বা মহারাষ্ট্রের ঘটনাটি যখন আমরা সকলেই দেখছিলাম, তা থেকে কোর্টের রায় থেকে আমরা যা বুঝেছিলাম যে এটা কিন্তু সম্ভব। মানে এটা হতেই পারে যে এই 2/3 বিধায়ক গিয়ে চিঠি ধরালেন এবং তারাই বললেন। এখানে আরেকটা বড় ব্যাপার হয়ে আছে, এটাও মাথায় রাখবেন যে 2 জন বিধায়কের চিঠির ভিত্তিতে ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা, একটা তদন্ত হচ্ছে যে যারা সই করেছিল সেই সইগুলো আদতে আসল সই কিনা। তো সেখানে, এবং ইতিমধ্যেই মানে ইঙ্গিতে যেটুকু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন গতকাল, তাতে বোঝাই গেছে যে কয়েকজন ইতিমধ্যেই স্বীকার করেছেন যারা তৃণমূলের সিম্বলে জিতে আসা বিধায়ক, যে সইগুলো তাদের নয়। তো এটা কিন্তু একটা বিরাট বড় ঘটনা, মানে এটাকে ভুলে গেলে চলবে না কিন্তু, যে আমি এবং মানে এর চেয়ে বড় আমি বুঝলাম বলছি যে স্পিকার, সেই কারণেই বলছি স্পিকার এরা যতই চিঠি দিক, এদের চিঠিটাকে একেবারে অগ্রাহ্যই করতে পারে, তার কারণ তাদের আগে না। কিন্তু মানলাম, কিন্তু এতটাই কি সহজ যে মহিলা দলটা করলো রাতারাতি একটা চিঠির বেসিসে সবকিছু সে হারাবে? একটা চিঠির বেসিসে নয়। দেখুন, তৃণমূল কংগ্রেসের জন্মর মুহূর্তটা আমাদের ভুলে গেলে চলবে না। এটা একদিক থেকে অনিবার্য ছিল। কেন অনিবার্য ছিল? তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল কি করে? কোনো নীতি বা আদর্শের উপর ভিত্তি করে না। তৈরি হয়েছিল কিসের ভিত্তি করে? না, কংগ্রেসের শীর্ষ পদে সভাপতি বা সভানেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নেওয়া হচ্ছে না, বসাচ্ছে না হাইকমান্ড। সোমেন বাবু ছিলেন প্রথম পছন্দ। সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্ম, ভুলে গেলে চলবে না। আজকে ঋতব্রত যে কাজ করছে, একদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই কাজ করেছিলেন, কিন্তু মমতা দল কোথায় ভেঙেছিল?
উনি কংগ্রেস থেকে বেরিয়ে গেছিলেন, না 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 এখানে ঋতব্রত বেরিয়ে যাচ্ছে না। না 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 না, দুটোর মধ্যে তফাৎ আছে ডেফিনেটলি, আমি ওই জন্যই বলছি এটা তো ঋতব্রত যেটা করছে সেটা হচ্ছে জবরদখল করছে না পার্টি। না 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 না, আমি বলি মানে কাজটা একই, জবরদখল তো বটেই, আমি আসছি এই কথাটা, আমি বলছি কাজটা একই, কাজটা এই কারণেই বললাম একই, যে এখানেও মূল লক্ষ্যটা হচ্ছে কিন্তু নীতি আদর্শ এসব কিচ্ছু না, মূল লক্ষ্যটা হচ্ছে ক্ষমতা, যেটা একটু অরিন্দম বাবু আগেও বলছিলেন, যে তোর জিভ থেকে লালা ঝরে পড়ছে এভাবে বলছিলেন, আমি এই জায়গায় তুলনাটা করছি। নীতির প্রশ্নে যদি আপনি আসেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন সেটা ছিল নৈতিক কাজ, তার কারণ উনি কংগ্রেস থেকে অনেকজনকে নিয়ে বেরিয়ে এসে একটি নতুন দল তৈরি করেছিলেন। আর ঋতব্রত যেটা করছেন, যে দখল করতে চাইছেন এই দলটা, সেটা সম্পূর্ণ অনৈতিক কাজ, কিন্তু আইনিভাবে সিদ্ধ কাজ। এই দুটোকে তো আমাদের আলাদা করতে হবে। এখানে আমার একটা প্রশ্ন আছে আমার মাননীয় আইনজীবীর কাছে, যে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল এবং সন্দীপনকে উনি যেটা বলছিলেন যে যদি বহিষ্কার করে দেয় তৃণমূল, দুজনকে করেছে, ওনার বক্তব্য হচ্ছে পুরো বাকিরা যদি দাবিও করে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, সেই দাবিও কি স্পিকার মেনে নিতে পারবেন? কারণ অফিসিয়ালি তো স্পিকারকে চিঠিও দেওয়া হয়ে গেছে এদের দুজনকে দল থেকে। খুব ভ্যালিড কোয়েশ্চেন, খুব ভ্যালিড কোয়েশ্চেন। দেখুন, আমি এর উত্তরটা দিচ্ছি। যদি আজকে এই ক্লেমটা করার আগে ঋতব্রত বা সন্দীপন বাবু বা তৃণমূলের এই ক্লেমটা করার আগে যে আমি তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু ঋতব্রত বা সন্দীপন এরা কিন্তু আর পারবে না, কারণ তারা কিন্তু দে সিজ টু বি আ মেম্বার অফ তৃণমূল কংগ্রেস। না, তাদেরকে আবার ফিরিয়ে নেওয়া যায় না, তাদেরকে যদি নতুন দলের ক্ষমতা যদি এদের হাতে চলে যায়, তখন অবশ্যই ফিরিয়ে নিতে পারবে। হুম। আজকে ধরুন এই 50 জন গিয়ে বলল আমরা হলাম অরিজিনাল তৃণমূল, আমাদের বিরোধী দলনেতা, আমরা ঠিক করব আমরা অরিজিনাল তৃণমূল বলে তারা ঋতব্রত আর সন্দীপনকে দলে ফিরিয়ে নিয়ে বললো ঋতব্রত আমাদের বিরোধী দলনেতা। সুদীপ্তবাবু, আপনাকে যদি অপশন দেওয়া হয় যে একদিকে মমতা আপনাকে বলছে যে আমার হয়ে ভাই কেসটা লড়ো, অন্যদিকে ঋতব্রতর টিম বলছে, আপনি কাদের পক্ষে যাবেন? কোন দিক বেশি ভারী মনে হচ্ছে আপনার? দেখুন, মামলা আইনজীবীরা কোন দিক ভারী মানে হালকা সেইভাবে তো মামলা নেয় না, মামলা নেয় যার কাছে আইনজীবী প্রথম, মানে যিনি না সে আমি বুঝলাম, কিন্তু আপনার পুরো কেসটা দেখে কি মনে হচ্ছে? আপনার পুরো কেসটা দেখে সামারি কি মনে হচ্ছে? আপনাকে আমি একটা জিনিস বলতে পারি, আজকে যদি ঋতব্রতরা 2/3 মেজরিটি নিয়ে দলে বহিষ্কার যেহেতু যারা হয়নি তারা গিয়ে ক্লেম করে, তাহলে কিন্তু আইন অনুযায়ী স্পিকারের সেই চিঠি বা সেই আবেদন মানা ছাড়া অন্য কোনো আর অপশন নেই। শিবাজী বাবু, তৃণমূল কংগ্রেস যা মামলা করার করতে পারে, তাদের রাইট আছে, তারা বলতে পারে যে এরা আমাদের দল নিয়ে জিতেছে, দিস আর ম্যাটার অফ ফ্যাক্ট এন্ড ল। যদিও লটা এই রিলেটেডে একনাথ শিন্ডে ভার্সেস ওই যেটা মহারাষ্ট্র শিবসেনার কেসে আসবো আমি সেই কথায়। একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে মিস্টার শিবাজী, এটা বলুন যে এই পুরো ঘটনাটা খুব শিশু সুলভ মনে হচ্ছে, যেখানে একটা রেজলিউশনের সিগনেচার একটা পার্টি ঠিক করে দিতে পারে না, যেটা সোকল ন্যাশনাল পার্টি। তো এর মধ্যে কোনো চক্রান্ত আছে নাকি নিছকই একটা ছেলে মানুষই ভুল ছিল অভিষেকের? ভুল টুল সবই হতে পারে, কিন্তু যেটা হচ্ছে সেটা ভুল নয়, সেটা খুব একটা অর্গানাইজ ভাবে কেউ অর্গানাইজ করছে, সেটা নিশ্চয়ই তৃণমূলের ভেতর থেকে হচ্ছে না, তৃণমূলের বাইরে থেকে হচ্ছে, এইটুকু তো বোঝা যাচ্ছে। না, বাইরে থেকে যদি হয় তাহলে রেজলিউশনের কপি তো আর বাইরে থেকে জমা হয় না, রেজলিউশনের কপি তো তৃণমূলই জমা করেছে। জমা করার সময় তারা জানতো না যে লোকেদের প্রপার সিগনেচার চাই, ক্যাপিটাল ওয়ার্ডস এ নাম লিখে কখনো রেজলিউশন হয় না। সেটা তাদের জানা উচিত নিশ্চয়ই, যে কোনো পার্টি হোক বা যে কোনো ইভেন যদি সোসাইটিও হয় তাতেও এই সমস্ত জিনিসগুলো একই, সেই নিয়মগুলো খুব একটা আলাদা যে তা নয়, এই নিয়মগুলো একই। তো এটার মধ্যে বিজেপির চক্রান্ত কোথায়? আমি তো জানি এটা বিজেপির চক্রান্ত কিনা, কিন্তু একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, আপনার যদি মনে থাকে
রেজাল্টের পরে যখন প্রথম দিন কথা হয়েছিল আমাদের, তখন আমি এই কথাই বলেছিলাম যে সবচেয়ে প্রথম যেটা হবে সেটা হলো তৃণমূল ভেঙে যাবে। তখন আপনি খুব আশ্চর্য হয়েছিলেন যে আপনি একটা নতুন কথা বলছেন। আমি বলেছিলাম বুলডোজার চলবে, বুলডোজারও চলেছে। তৃণমূলের ওপরে ঠিক ওইভাবেই কাজগুলো হচ্ছে যেভাবে শিবসেনার সঙ্গে হচ্ছিল। এই জন্য সার্কামস্টান্সিয়াল এভিডেন্সেস অনেক আছে, হয়তো দেখতে গেলে আরো বেশি অনেক কিছু পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আপনার কি মনে হয় এর মধ্যে কোনো অর্থনৈতিক লেনদেনও হয়েছে? নিশ্চয়ই হয়েছে কিনা সেটা আমার কাছে কেউ চট করে বলবে না, চট করে বলাও সম্ভব নয়। কিন্তু হয়নি এ কথাটা কে বলবে যে হয়নি? নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু কোথাও না কোথাও এই এমএলএ দের মূল এখন যেটা দাঁড়াচ্ছে, ঋতব্রত সবার হয়ে কথা বলছে। কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে আমরা নিউজ চালিয়েছি যেখানে সে বলছে মমতার সাথে আমরা আছি, অভিষেককে বাদ দিয়ে। মমতাও খুব পরিষ্কার আজকে স্টেটমেন্ট দিয়েছে যে অভিষেককে তাড়িয়ে দিলে ওরা বলছে আমার সাথে আছে। তো কোথাও না কোথাও পুরো স্টেকটা গিয়ে অভিষেকের ওপরে পড়ছে। অভিষেককে কি মমতা ছেড়ে দেবে পার্টি ধরে রাখার জন্য? দেখুন, এখন আজকে কথা বলা ভীষণ মুশকিল। যেমন অভিষেককে উনি ছেড়ে দেবেন কি দেবেন না সে কথা খুব বলা মুশকিল, কিন্তু এটা নিশ্চয়ই অভিষেককে নিয়ে তৃণমূলের মধ্যে একটা অসন্তোষ আছে, কোনো ক্ষোভ আছে, নানা রকম ব্যাপার আছে, সেটা ঠিকই। কিন্তু সেটা আমি জানি না কত বড় আর কিভাবে যেভাবে হচ্ছে, সেটা সব কিছু যেভাবে তৈরি হচ্ছে। অরিন্দম বাবু, যদি পুরো ব্যাপারটা এই জায়গায় এসে দাঁড়ায় আজ রাতে যে অভিষেক যদি রিজাইন করে তাহলে পার্টি ইন্ট্যাক্ট থাকবে, আপনার কি মনে হয় মমতা সেটা করবেন? ইন্টারনাল বার্তা কি, ভেতরের খবর কি? এখন দেখুন, ইন্টারনাল খবর তো আমি জানি না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে, পার্টির ভেতরে কি চলছে সেটা আমি জানি না। কিন্তু একটা কথা হচ্ছে, একটা সমঝোতার চেষ্টা হবে, একটা কিন্তু জায়গায় একটা ওয়ান উইল ট্রাই টু স্ট্রাইক আ ফাইন ব্যালেন্স বিটুইন দ্য ওয়ারিং পোর্শনস। এটা হবে, এটা চেষ্টা করা যাবে। কিন্তু একটাই ঘটনা যেটাখানে ব্যাপার, এটা যেটা চলছে এই সইয়ের ব্যাপারটা, পরিষ্কার কথা হচ্ছে হ্যাঁ ভুল ছিল, সই হয়নি, কিন্তু এগুলো আরো বিজেপির কাছ থেকে কিন্তু মানে ইমপেটাসটা বিজেপি দিয়েছে, এইটাই বিজেপি অপেক্ষায় ছিল, সেটা বিজেপি পেয়েছে, আর ভেতরকার খবরটা ঋতব্রত বাবুদের মতন লোকেরা জানিয়ে দিয়েছে। এই হচ্ছে ঘটনা। কিন্তু এখন একটা কথা বলবো, যতই নব তৃণমূল করতে যাও, তৃণমূলটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় দলটা করেছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু পার্টি থেকে বের করে দেওয়া হয়েছিল, শি ওয়াজ এক্সপেলড। যখন সীতারাম কেশরী ছিল কলকাতায়, তখন একটা কংগ্রেসের অধিবেশন চলছিল, তখন প্যারালাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রোগ্রাম করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অজিত পাজা, সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিল, বাকিরা সবাই কংগ্রেসের অধিবেশনে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ এক্সপেলড বাই সীতারাম কেশরী। এটা কিন্তু ঘটনা, উইথ দ্য হেল্প অফ প্রণব মুখার্জি। তো যাই হোক, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এক্সপেলিং এর পুরো গল্প কি হতে পারে। আপনি বলছেন যে শেষ চেষ্টা উনি একবার করবেন অভিষেককে ছেড়ে দিয়ে কিংবা পেছনে রেখে দলকে বাঁচানোর, সেটাই আপনার বক্তব্য যে উনি সেই শেষ চেষ্টাটা করবেন। একদমই। অভিষেক বাবু, বিজেপি এর মধ্যে থেকে কি পেতে চায়? দেখুন, মহারাষ্ট্রের কেসটা অন্য ছিল। মহারাষ্ট্রতে বিজেপি মাইনরিটি সরকার হয়ে গেছিল, শিবসেনাকে না ভেঙে সরকার চালানো যেত। এখানে বিজেপি মেজরিটি এবং অ্যাবসলিউট মেজরিটি। টিএমসি রইলো ভাঙলো, বিজেপির খুব একটা এসে যায় না, কারণ বিজেপি জানে যে ভেঙে থাকলেও এই টিএমসির আর কোনো স্ট্রেংথ থাকবে না। সুতরাং বিজেপি এত মাথা ঘামাচ্ছে না, তার একটা খুব বড় কারণ আছে। সেই বড় কারণটা হচ্ছে যে দেখুন, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি একদম সঠিক বলেছেন যে
তৃণমূল ঋতব্রতদের তৃণমূল হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, জনগণ এটাও ঠিক বলেছেন অরিন্দম বাবু, জনগণ কিন্তু ওই জন্য আমি বললাম যে এটা একটা অনৈতিক কাজ, আইনি মতে সিদ্ধ হলো, জনগণ কিন্তু তৃণমূল বলতে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝে। এরা যারা জিতেছে তৃণমূলের প্রতীকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ না থাকলে এদের কেউ জিততো না, এই বিষয়ে আমি একদম নিঃসংশয়। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে তৃণমূলের এমন ছন্নছাড়া অবস্থা হয়ে গেছে, আপনিও সঠিক বলেছেন যে এই দলের শক্তি বলতে আর কিছুই অবশিষ্ট নেই। ইতিমধ্যেই যেটা আমরা দেখতে পেয়েছি সেটা কি, ধরুন এই যে হকার উচ্ছেদ হচ্ছে একের পর এক, কতগুলো জায়গায় বাড়িতে গিয়ে কাউকে কাউকে ধমকি দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এই সমস্ত কিছুর বিরুদ্ধে মাঠে নেমে গেছে বামেরা। এইটা কিন্তু বিজেপি এবং আরো বেশি করে বললে আরএসএস এর কাছে খুব ভয়ঙ্কর একটা সংকেত। তার মানে আপনি বলতে চাইছেন যে কোথাও না কোথাও সিপিএম কে ব্যালেন্স করানোর জন্য বিজেপি টিএমসি কে দরকার, এবং সেই টিএমসি কে মাইনাস মমতা দরকার। দেখুন দুটো কারণে, অঙ্কের হিসেবে একটা দরকার, আরেকটা মতাদর্শ দিক থেকে গত দিক থেকে দরকার। অঙ্কের হিসেবে হচ্ছে বিরোধী ভোটটা তৃণমূল এবং সিপিএম এর মধ্যে ভাগ হয়ে যাবে যদি তৃণমূলকে আবার চাঙ্গা করে শক্তিশালী করে একটা অংশকে সাপোর্ট দিয়ে পেছন থেকে মাঠে নামিয়ে দেওয়া যায়, এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে যে বিজেপি জানে যে মতাদর্শগতভাবে তৃণমূলের কোনো অবস্থানই নেই, এই দলটা একটা পাড়ার ক্লাবের মতো তৈরি হয়েছিল, পাড়ার ক্লাবের মতো চলেছে, কোনো নীতিগত অবস্থান নেই ওদের সঙ্গে। 40% ভোট আছে, কিন্তু 40% ভোট আছে। আজকে 40% ভোটটা নেই, যদি আজকে এই মুহূর্তে ভোট হয় আপনি দেখবেন আর 40, কেন বাংলার মানুষের সেই মানে মানসিকতাও আমরা দেখেছি ছিল, ছিল। যে কারণে আমি বলছি যে বিজেপি মনে করছে অঙ্কের দিক থেকে এই বিরোধীদের শক্তি ভাগাভাগি হয়ে যাওয়াটা তাদের পক্ষে অত্যন্ত সুবিধাজনক। বিধানসভার ভেতরে গল্প ছেড়ে দিন, গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে যে যেটা আমি বললাম যে মতাদর্শগত জায়গা থেকে বামেরা কিন্তু লড়াই করবে, এবং বামেরা কিন্তু মানে যখন শূন্য হয়ে গেছে তখনও কিন্তু মাঠ ময়দান সম্পূর্ণ অনেক বেশি অর্গানাইজ তা নয়, তারা কিন্তু লড়াইটা করবে, বিরোধিতা কিন্তু করবে। তো সেই জায়গায় যদি তৃণমূলকে প্রধান বিরোধী হিসেবে বাঁচিয়ে রাখা যায় তাহলে কিন্তু লোকেদের প্রথম পছন্দ অটোমেটিক্যালি হবে বিজেপি, তার কারণ এই অবস্থা, এই সমস্ত কিছু নিয়ে, এই আনরেস্ট নিয়ে মানুষ বিশ্বাসই করতে পারবে না যে তৃণমূল মানে সত্যি সত্যি ক্ষমতা দখল করতে পারবে। সেক্ষেত্রে একে যদি অফিসিয়ালি প্রধান বিরোধী দল করে প্রমোট করা যায় তাহলে কিন্তু মানে সমস্ত দিক থেকে বিজেপির পক্ষে মঙ্গল। এটা কেবল বিধানসভার মাইনরিটি গভর্নমেন্টের ইস্যু নয়, ইস্যু হচ্ছে খুব অনেক দূর পর্যন্ত বিজেপি ভেবে কিন্তু, যদি ওদের সক্রিয় ইনভলভমেন্ট এটা থাকে তাহলে অনেক দূর পর্যন্ত ভেবে কিন্তু ওরা এই সঙ্গে যুক্ত হয়েছে। ঠিক বলেছেন সুদীপ্ত দাশগুপ্ত। একটু সামারাইজ করে আপনি বলুন, একটা লিগ্যাল চক্রব্যূহ রচনা করা হচ্ছে অভিষেক এবং মমতাকে। চক্রব্যূহ এই কারণে আমি বলছি কারণ আমরা যদি দেখি গত 10 দিনে অনেক বড় বড় কেস আছে যেখানে রাতারাতি ইডি পাঠিয়ে তাদের গ্রেফতার করা যেত, সেটা করানো হয়নি। ছোট ছোট কেস, কেউ একজন উঠে এসে, ভদ্রলোককে আমরা ইন্টারভিউ করেছি, রাজীব সরকার, সে একটা কেস করেছে কেন হোম মিনিস্টারের বিরুদ্ধে কটূক্তি করেছো, ছোট ছোট কেসে জড়ানো হচ্ছে। আর একটা কেস হয়েছে কোথাও একটা কোন একটা জেলা থেকে। এই চক্রব্যূহটা কি যেটা রচনা করা হচ্ছে বড় কেসগুলোতে জেলে পড়ার আগে, এবং এই চক্রব্যূহটা কেন এইভাবে করা হচ্ছে, মানে এর লিগ্যাল অ্যাসপেক্টটা কি? দেখুন, প্রথমে আমি বলছি এখনো অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সরকার আসার পর যে কেস হয়েছে, যেগুলো পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের কাছে যে কেসগুলো হয়েছে, আপনাকে আজকে আমি বলে দিচ্ছি একটা কেসও অভিষেক ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবে না। তার কারণ প্রত্যেকটা কেসেই হবে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা কেসেই পানিশমেন্ট হচ্ছে 7 বছর বা তার নিচে, আর আইন বলছে 7 বছর বা নিচে যদি কোনো পানিশমেন্ট হয় সেই অফেন্সের সর্বোচ্চ পানিশমেন্ট, তাহলে তাকে অ্যারেস্ট করার আগে সেকশন 35 এ নোটিশ দিতে হবে। নোটিশ দিয়ে তাকে ডাকবে, সে যাবে, ইনভেস্টিগেশন চলবে। যদি না ইনভেস্টিগেটিং অথরিটি মনে করে যে এই লোকটা আমার সঙ্গে কোঅপারেট করছে না, তাহলে একদম লিখিতভাবে কারণ দেখিয়ে যে লোকটা পালিয়ে যেতে পারে তাহলে অ্যারেস্ট করতে পারে, যেটা হয় না নরমালি এই ধরনের কেসে। কেউ
সুদীপ্ত বাবু তাহলে কেসগুলো দিচ্ছে কেন? দেখুন, আপনি যদি এটার উত্তর লিগালি হবে না, এটার উত্তর একটু পলিটিক্যালি দিতে হবে। তার কারণ এই কেসটা দেখাচ্ছে, কারণ বিজেপি আজকে সরকারে এসেছিল এই প্রতিশ্রুতি দিয়ে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়বো, আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়বো, সেইটা একটা প্রতিশ্রুতি পাবলিককে দেখানো। মানে এটা একটা অপটিক্স, এই কেসগুলো দেওয়া একটা অপটিক্স। হ্যাঁ, আমি আরেকটা বলে নিই, এবার প্রশ্ন হলো এই কেসগুলো দেওয়ার দরকার কি? আমরা সবাই জানি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লিপস এন্ড বাউন্স, নিয়োগ দুর্নীতির কি পরিমাণ কয়লা দুর্নীতি আছে। ইভেন তাহলে চাইলেই কিন্তু আজকে ওই কেসে আমি বলছি, আমি ওই কেস যেহেতু করেছি, একজন হাইকোর্টের জাস্টিসের ঘরে যখন সেই মামলা হচ্ছে, ওপেনলি সেই জাস্টিস ইডির আধিকারিককে ডেকে ভর্ৎসনা করছে যে এত প্রমাণের পরেও আপনাদের আর কি চাই গ্রেপ্তার করার জন্য, চাইলেই হতে পারে। কিন্তু কোন কেসটা কথা বলছেন আপনি? এটা হলো প্রাইমারি আর মিউনিসিপ্যালিটি স্ক্যামে যে হিয়ারিং হচ্ছিল, যেখানে জাস্টিস অমৃতা সিনহা ইডি আধিকারিককে ডেকে ভর্ৎসনা করেছিলেন। আর আপনি সেখানে কাকে ডিফেন্ড করছিলেন? আমি মামলাকারীদের হয়েছিলাম, যে এই মিউনিসিপ্যালিটি স্ক্যাম আর প্রাইমারি স্ক্যামের যারা মামলা করেছিল তাদের হয়ে আমি তাদের কোর্টে রিপ্রেজেন্ট করছিলাম। এবার বলি, আজকে যদি এই দিনে দাঁড়িয়ে আমার পূর্ববর্তী বক্তা উনি এটাই বললেন, আজকে যদি এই কেসে অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হয়, বা আমরা যদি দেখি আইপ্যাক কেসে যেটা সুপ্রিম কোর্টে চলছে মমতা ব্যানার্জি অ্যারেস্ট হয়, তাহলে কিন্তু তৃণমূল খাতায় কলমে 80 জন থাকলেও বিরোধী দলের তকমা তারা থাকবে না, একদম মাঠে ময়দানে চলে আসবে সিপিআইএম বা লেফট ফ্রন্ট, যেটা বিজেপি বা আরএসএস কখনোই চাইবে না। তাই একদিক থেকে তারা অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জিকে এরকম ছোট কেস দিয়ে পাবলিককে দেখাবে আমরা কেস দিয়েছি, কিন্তু তাদের বিরোধী দল হিসেবে বাঁচিয়ে রাখবে। নয়তো যেটা আমার আগের বক্তা বললেন, যে তারা এমনই একটা তৃণমূল তৈরি করবে যে তৃণমূলকে মানুষও বিশ্বাস করবে না, কিন্তু খাতায় কলমে বিজেপির বিরোধী হিসেবে তৃণমূলকে রেখে দেওয়া হবে। আপনার কি মনে হয় যে সাবস্ট্যান্সিয়াল যে কেসেস গুলো যার কথা আপনি বললেন, গরু চুরি, কয়লা চুরি ইত্যাদি ইত্যাদি এবং এসএসসি, এগুলোতে কি কোনো কনক্রিট মানে এভিডেন্স নিয়েও কোনো কনক্রিট স্টেপ নেবে? কারণ এছাড়াও ইলেকশনের আগে এবং পরে বহু তৃণমূলের নেতাদের অ্যারেস্ট করা হয়েছে যাদের লিঙ্ক অভিষেকের সাথে ডিরেক্ট আছে। তো এই কেসগুলোতে কি শুধুই তারা ফাইল বানাচ্ছে ব্ল্যাকমেল করার জন্য, যে ভাই তোমাকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারি কিন্তু করব না, এইরকম একটা ব্যাপার হচ্ছে টাগ অফ ওয়ার? দেখুন, ইডির এই নিয়োগ দুর্নীতি বলুন, কয়লা দুর্নীতি বলুন, যে পরিমাণ তথ্য প্রমাণ আছে, অভিষেক ব্যানার্জি আরো অনেকের অ্যারেস্ট হওয়া, চাইলে অ্যারেস্ট করতেই পারে, এবং অ্যারেস্ট হলে তারা কনভিক্ট হবে, এইটুকুনি আমি বলতে পারি। আমার নজরে যেগুলো আছে, নিয়োগ দুর্নীতি বলুন, মিউনিসিপ্যালিটি স্ক্যাম বলুন, এই দুটোর ক্ষেত্রে তো আমি কনফার্ম বলতেই পারি। আর অন্য যে বাকি কেসগুলো হচ্ছে, আপনারা খোঁজ নেবেন, সেই কেসে কিন্তু অ্যারেস্ট হওয়ার কিছুদিনের মধ্যে অনেকে বেলও পেয়ে যাচ্ছে, যেগুলো খবর হচ্ছে না। কারণ নর্মালি সেই কেসে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার হয় না। এই ধরনের কেস কিছুটা হচ্ছে যে একটা দেখানো, পাবলিকলি দেখালো যে আমরা দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি, কিন্তু প্রকৃত দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন তখনই নেওয়া হবে যখন আমরা দেখবো এই নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতি, এই যে মমতা ব্যানার্জি ইডির ইনভেস্টিগেশন সময় থেকে ফাইল নিয়ে চলে গেল, এই দুর্নীতিতে যদি কোনো অ্যারেস্ট হয় বা যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়। যদি আপনার কথাকে সামারাইজ করা হয় এক লাইনে, আপনি বলছেন মমতা আর অভিষেককে অ্যারেস্ট করা হবে না, আজ নয় 1 বছর পরেও করা হবে না, কিন্তু দলের অন্যান্য নেতাদের অ্যারেস্ট করে তাদের উপর প্রেশার রাখা হবে, এটাই আপনি বলছেন? একদম। শিবজি বাবু, তার মানে সেটিং আছে, মানে সেটিং এর যে থিওরি যেটা বামেরা বলে থাকে সেটা সত্যি না? সত্যি রাজনীতিতে সেটিং ছাড়া কোনো কাজ না, রাজনীতিতে নয়, এই কেসে যেটা যদি তো বললেন, এটা তো পুরোটাই তার মানে সেটিং, মানে কোথাও না কোথাও গিভ এন্ড টেক। যদি অ্যারেস্ট নাই করা হয়, এভিডেন্স থাকা সত্ত্বেও তাদেরকে জিয়ে রাখা হয়, তার মানে সেটিং আছে। সেটিং নানা রকম ভাবে হয়, সবকিছু ডাইরেক্ট হয়, কিছু ইনডাইরেক্ট হয়, কিছু নিজের ইস্যুস গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য হয়, বা নিজের
এই ক্ষেত্রে সেটিংটা কি? এই ক্ষেত্রে সেটিংটা হলো, দেখুন সবচেয়ে বড় জিনিস যেটা সেটিংটা যদি আপনি দেখেন, ওটা যদি আপনি যেসব কথা সকলের কথা বলে আমি যদি ওটাকে সামারাইজ করি, বিজেপি ইলেকশন জেতার পরও এখনো বিজেপি কোথাও না কোথাও মরালি মানে উইক গ্রাউন্ড। আর সেই উইক গ্রাউন্ডের জন্য বিজেপি চায় যে তার যে কোনো প্রতিদ্বন্দ্বী আছে সেসব শেষ হয়ে যাক, কারণ যাদের যে বেঁচে থাকে বিজেপির পক্ষে দাঁড়িয়ে থাকা মুশকিল। আর বিজেপি যেটা আপনি একটা শুধু ভাববেন না, যেটা মহারাষ্ট্রে হয়েছে সেটা আজ বাংলায় হচ্ছে, আর সেটা অন্য জায়গায় যদি এইভাবেই হতে থাকে তো কিছুদিন পরে আপনি দেখতে পাবেন ভারতবর্ষে আর কোনো পলিটিক্যাল পার্টি নেই, যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে তাই হচ্ছে। এখানে ঠিক উল্টোটা হচ্ছে। আপনি যদি দেখেন তামিলনাড়ুতে আন্নামালাই বিজেপি থেকে বেরিয়ে যাচ্ছে, সে নিজের একটা আলাদা পার্টি তৈরি করছে। তো এই প্যাটার্ন একটা যেটা তৈরি হচ্ছে, আমি বলছি পলিটিক্যালি it is one of the most immoral way of functioning in this country, in this democracy. আর এই যে ডেমোক্রেটিক যে বেসিক প্রসেস, ফরগেট অ্যাবাউট বেঙ্গল, এই ডেমোক্রেটিক যে বেসিস প্রসেস সেটাকে আমরা শেষ করে দিতে চাই। কারণ ডেমোক্রেসি থাকলে ন্যাচুরালি কোনো স্ট্রিক্টলি একটা কমিটেড কোনো পার্টি তারা সেখানে থাকতে পারবে না, সেটা তারা জানে। সেই জন্যে যখন সকলকে শেষ করে দেওয়া হবে, আর সেই শেষ করার পেছনে শুধু যদি আপনি ভাবেন যে একটা পলিটিক্যাল ইয়েই আছে তাই নয়, সেখানে একটা আপনার পুরো গেম আছে, যেটাকে আপনি বলতে পারেন ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তারাও সবকিছু উদ্যোগপতিরা নানাভাবে তারাও চায় না এই সময় যে, দেখুন উদ্যোগপতিরা কি চায় যে তারা নিজের কাজটা যারা যারা যেখানে আছে সেভাবে ভালোভাবে করে যাবে, আর কেউ তাতে বাধা দিতে পারবে না, বা বাধা যারা অন্য কেউ দিতে পারে তারা যাতে দিতে না পারে সে চেষ্টাও হবে। অরণ্যবাবু, বুঝে গেছি। অরণ্যবাবু, এই যে পুরো সেটিং এর থিওরিটা বেরিয়ে আসছে, এখন উনি আর একটা অ্যাঙ্গেল জুড়লেন শিবাজি বাবু, কি এর মধ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও এই সেটিং এর মধ্যে আছে, মানে মমতা, বিজেপি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরা কোথাও না কোথাও মেলবন্ধন আছে যে যা কিছু করো লড়াই ঝগড়া মুখে, কিন্তু মমতা অভিষেককে অ্যারেস্ট করো না। অরণ্যবাবু, আপনার জবাব থেকে শুরু করে। হ্যাঁ দেখুন, ঘটনাটা যে সেটিং কার সাথে কি আছে সেটা একটা বিষয়, কিন্তু বিজেপি একটা বিশ্বাস করে যেটা হচ্ছে ডেমোক্রেসি শুড বি রিপ্লেসড উইথ অটোক্রেসি। কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ওরা মানে গুরু মানে ওই বিধান, ওই থিওরিতে আমরা এখন না গিয়ে আমার সিম্পল কোয়েশ্চেন, সেটিং এর যে ফর্মুলা এটা কি মমতা, এটা কি সত্যি? কারণ আমার পার্সোনালি মনে হয় না কি বিজেপি টিএমসির সাথে সেটিং করে অ্যারেস্ট করবে না মমতা এবং অভিষেককে, এবং জিইয়ে রাখবে শুধু সিপিএম ঠেকাতে। কিন্তু সেটিং এর এই ফর্মুলাতে আপনি বিশ্বাস করেন? না, আমি কোনো বিশ্বাস করি না। লড়াইটা সামনাসামনি হবে, এবং 2029-এ এত বড় বড় কথা, এত বড় বড় ওই একটা আরশোলা দেখলে ভয় পাচ্ছে সেই দল 2029-এ কোথায় ভাবে ফিরে আসবে, এটা নিয়ে আমার সন্দেহ আছে। সুতরাং মমতা ব্যানার্জিকে রাইট অফ যারা করে দিচ্ছেন শ্যামবাজারের শশীবাবু, সেগুলো লাভ নেই। তো ঘটনা হচ্ছে লাভ নেই, রাইট অফ করে দিতে পারে না মমতা ব্যানার্জিকে এত সহজে। আর মমতা ব্যানার্জি উইল স্টেজ আ কাম ব্যাক অ্যান্ড আ মার্ভেলাস কাম ব্যাক। ছন্ন ছাড়া ফর দ্য টাইমিং হয়েছে, এরপরে ছন্ন। কারণ আপনি যতই ডিসিপ্লিন বামরা হোক, বামদের কাছে, মানুষের কাছে বামরা কিন্তু এখনো একটা সিট। সুতরাং যদি চয়েস বলেন, মানুষ কিন্তু অপোজিশন হিসেবে তৃণমূলকেই মেনে নেবে, অ্যান্ড দ্য তৃণমূল অ্যাসোসিয়েটেড উইথ মমতা ব্যানার্জি, নট উইথ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তো আমার বক্তব্য স্পষ্ট, একটা খালি বলবো, বিজেপির পলিসি এটাই ইন এভরি স্টেট, কোয়ার্স করে সাপোর্টটা আনা। এই কোয়ারশনটা বিজেপি বিশ্বাস করে, এখানেও সেটা করবে, রেপ্লিকেটেড হবে এই মডেলটা, কিন্তু এটা বেশি দিন চলবে না। বাংলার মানুষের সচেতনতা, রাজনৈতিক সচেতনতা অনেক বেশি, এইটুকু বলতে পারি। অংশমান বাবু, একটা সামারাইজ করা যাক, সবার সময় কম। পুরো ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে যে মমতা অভিষেককে অ্যারেস্ট করলে টিএমসি ছাড়া হবে, মাউন্টিং এভিডেন্স আছে অ্যারেস্ট করার। একটা মাথার উপরে খাড়া ঝুলিয়ে তাদেরকে যদি বাঁচিয়ে রাখা হয়, ফর্মুলাটা কি সেটা যে সেইভাবে টিএমসি বেঁচে থাকবে এবং সিপিএম এর উত্থান হবে না? এই
ফর্মুলাটা কি আপনি বিশ্বাস করেন যে এটাই বিজেপির ফর্মুলা? না, এখন আমি ওটাই বিজেপির ফর্মুলা এটা বলবো না, মানে এতদিন পর্যন্ত ওটাই বিজেপির ফর্মুলা ছিল, ডেফিনেটলি ছিল, নইলে আমাদের আইনজীবী সুদীপ্ত বাবু যা বলছিলেন এবং খবর কাগজে বা টিভি চ্যানেলেও আমরা যা দেখেছি, যথেষ্ট প্রমাণ আছে, জাজেরা উষ্মা প্রকাশ করেছেন যে কেন গ্রেফতার করা হয়নি। সাম অভিষেক বলে তার নাম দেওয়া হয়েছে চার্জশিটে। কাজে এটা যতই অস্বীকার করা হোক, এটা খুব পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির মানে রেড চলছে সেই সময়ে ফাইল নিয়ে চলে যাচ্ছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই হচ্ছে না। এ কি হয় না? এটা যদি অন্য কেউ হতো কি হতো এতক্ষণ? অন্য রাজ্যগুলোতে কি হয়েছে? এবার সেটিং আছে, মানুষ এটা বুঝছে, কিন্তু আমি বলছি আমার যে আপনি যে কথা সেটিং আছে, সেটিং আছে, কিন্তু এরপর যেটা হতে চলেছে সেটা খুব ইন্টারেস্টিং। এটা দুটো সম্ভাবনা আছে। এক হচ্ছে এই যে প্রজেক্টটার সঙ্গে আমিও সন্দেহ করছি যে যেহেতু তাপসবাবু অতি সক্রিয় হয়ে গেছেন, তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়ে গেছে যে আজকে এই তৃণমূল হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমার মনে হচ্ছে যদি ওদের এই প্রকল্পটা সফল হয়, যে ঋতব্রতরা যে প্রয়োজনীয় সংখ্যা সেই সংখ্যা জোগাড় করে জমা দিল, তাহলে মমতাকে অ্যারেস্ট করা হবে একদম, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা খুব খুব খারাপ করে বিজেপি রেখে দেবে, কেন ওদের প্রয়োজন মিটে গেছে। ওরা এই তৃণমূলকে রেখে দেবে। আর তা যদি না হয় তাহলে আমি একদম নিশ্চিত এতদিন যেভাবে হাজার হাজার তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও, আপনি ভাবুন তো, বিশেষ করে আমি বলছি যখন ইডির অভিযান চলছে সেই সময়ে কতগুলো ফাইল নিয়ে বেরিয়ে চলে গেলেন একজন। সুতরাং আপনার বক্তব্যকে সামারাইজ করি, আপনি বলছেন যে যদি একটা আলাদা ফরমেশন টিএমসির মধ্যে বিজেপি ক্রিয়েট করতে না পারে ঋতব্রতকে নিয়ে, তাহলে মমতা অভিষেক লাইফলাইন সেফগার্ড পেয়ে যাবে, অ্যারেস্ট হবে না। আর যদি পারে, যদি ভাঙতে পারে টিএমসি কে, তাহলে অতি শীঘ্রই দুজনকে অ্যারেস্ট করে জেলে পোড়া হবে। এটাই আমার কিন্তু শিবাজী বাবু, মমতাকে মানে সিপিএম কে ব্যালেন্স করার জন্য কি ঋতব্রত আর বাকিরা এনাফ হবে? মানে এই পুলটা কি বাকি এমএলএ গুলোর মধ্যে আছে? কারণ বড় কথা, একটা কথা যোগ করে দিই, তারপরে যদি শিবাজী বাবু বলেন ভালো হবে। একটা জিনিস মাথায় রাখুন, এই চেষ্টাটা কেন করা হয়েছে এইটা আমি এখানে অরিন্দম বাবুর সঙ্গে কিছুটা সহমত। আমার নিজের ধারণা তৃণমূল এই ভাঙন থেকে বেরিয়ে আসতে পারবে না, কিন্তু 2 বছর পরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবার একা ড্রাইভ দেন না, তার কারণ হচ্ছে বিরোধী নেত্রী হিসেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব মারাত্মক, ডেঞ্জার। সেইটা কিন্তু বিজেপি জানে, যে কারণেই এই ফোকাসটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে বয়সটা কি, তার জীর্ণ হাত, জীর্ণ চেহারা, ক্লান্ত চোখ, ঘুরিয়ে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কিছু যায় আসে না, তাতে কিছু যায় আসে না। আলটিমেটলি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। যে আমি যে কারণে আগে বললাম যে এই যারা আজকে এত লাফাচ্ছে, যে জন্য আমি প্রথমেই বলেছি যে এটা হয়তো আইনি মতে সিদ্ধ কিন্তু সম্পূর্ণ অনৈতিক। এদের একজনেরও ক্ষমতা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের লোগো ব্যবহার না করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং তৃণমূল কংগ্রেসের লোগো ব্যবহার না করে এই নির্বাচনে জিতে আসে, একজনেরও ক্ষমতা ছিল না। তো সেই জায়গা থেকে এটা কিন্তু মাথায় রাখতে হবে, বিজেপির মাথায় ওটাও আছে, যেমন একদিকে বামফ্রন্টকে আটকানো আছে, তেমন ওরা জানে যে এই মুহূর্তে হয়তো ছন্ন ছাড়া 2 বছর পরে যদি একটা স্পেস পায়, হয়তো একদম একদম আমি বলছি যে সম্পূর্ণভাবে পেছনের সারিতে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যদি একটা স্পেস পান, দলের খানিকটা নিয়ে যদি উনি বেঁচে থাকতে পারেন, এই এতজনকে নিয়ে ধরা যাক, এই 80 জন আছে, 80 জনের কেউ মাঠে নামছে না, কিন্তু 80 জন আছে খাতায় কলমে বিধায়ক। বিজেপির আরেকটা মাথায় রাখতে হবে, এখনো বিজেপি জিতেছে বটে, কিন্তু এবারেও বিজেপি সমস্ত বুথে তাদের বুথ এজেন্ট দিতে পারেনি। এবং মাথায় রাখতে হবে যে বুথ স্তরে 30-32 লাখ ভোটে জিতেছে, তাহলে 2% 3% এই গোটা বিষয়টা যদি মাথায় রাখেন, সেদিক থেকে এই মুহূর্তে ছন্ন ছাড়া আমার নিজের ধারণা হচ্ছে এই তৃণমূলকে ধরে রাখা মুশকিল হবে। কিন্তু 2 বছর পরেও যদি মমতা ফিরে আসতে চান এবং সঙ্গে বেশ কয়েকজনকে পেয়ে যান, তাহলে সেই মমতা কিন্তু ডেঞ্জারাস, এটা কিন্তু আমি বলছি, কারণ উনি সব জায়গায় ছুটে বেড়াবেন তখন। এই মুহূর্তে যে পরিমাণ রাগ মানুষের তৃণমূলের ওপর আছে, যার রিফ্লেকশন আমরা এক্ষুনি দেখতে পাচ্ছি, সেই একদম একদম যে কারণে কিন্তু ওরা চাইবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম মানে খোলা মাঠে খেলতে দিতে। তো যে কারণে ওরা এই ভাঙার চেষ্টাটাও যদি হয়ে থাকে, এটাও কিন্তু একটা বড় কারণ। এবং যে জন্যই আমি বলছি ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁকা মাঠে খেলতে দেবে না। যদি এই ভাঙনের প্রক্রিয়াটা সফল হয়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানে জেল যাত্রা অনিবার্য হতে যাচ্ছে।
শিবাজী বাবু, আমরা যদি এবার পুরো কনভারসেশনটাকে সামারাইজ করি, আমার প্রশ্ন নম্বর 1, পার্টি কি ভাঙছে? ভাঙছে মানে দলে না ভেঙে পার্টির মধ্যেই আর একটা পাওয়ার গ্রুপ তৈরি হচ্ছে কি হচ্ছে না? এখন অবধি আমার কাছে যা খবর হচ্ছে, দ্বিতীয় যদি হয় তাহলে মমতার যুগ কি শেষ? আর তৃতীয় প্রশ্ন, যদি আর একটা গ্রুপ হয়ে যায়, যেটা অংশুমান বাবু বললেন, তাহলে কি আগামী 1 মাসের মধ্যে মমতা অভিষেক জেলে যাবে? খুব ছোট্ট করে সামারাইজ করে শেষ করেন। দেখুন, মমতাকে যদি আজ জেলে পোড়া হয়, আই থিঙ্ক মমতা সেটাই চান। আর মমতার পক্ষে দ্যাট উইল বি গ্রেট রিভাইভাল। শুধু গ্রেট রিভাইভাল মমতার জন্যই নয়, বাংলার পলিটিক্সে বিরাট একটা চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, যত লোক এদিকে থাক বা ওদিকে থাক, দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট। দ্বিতীয় জিনিস, যেভাবে কাজগুলো হচ্ছে, যেটা একটা অরিন্দম বাবু যেটা বললেন যে কোয়ারশনের জন্য অনেক রকম ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলোকে পুরোপুরি ইউজ করা, আমি আপনাকে আগেও বলেছিলাম, এখন আজও বলছি, সেগুলো ইউজ করা হবে। সেই কোয়ারশনে আমরা দেখেছি শিবসেনা কোথায় চলে গেছে আর কিভাবে কি করা হচ্ছে। শিবসেনা এই জন্য যায়নি যে পপুলার ম্যান্ডেট সে হারিয়েছে। তো এই যে জিনিসগুলো যেগুলো হচ্ছে, আমার মনে হয় ভারতের অন্য যত সব পলিটিক্যাল পার্টিজ আছে তাদের সেটাকে বুঝতে হবে। আর বুঝে অন্তত কিছু লোক কলকাতা পৌঁছেছে, সেটাও আমি দেখেছি, একেবারে প্রজন্মী তা নয়। তো সেইগুলো বুঝে আমার মনে হয় যে জিনিসটা অরিন্দম বাবু বলছেন সেই জিনিসটাকে নিশ্চয়ই ঠেকানো উচিত। কারণ সেটা শুধু বাংলার জন্য নয়, সারা দেশের জন্য ওটা একটা বিরাট, I can say it can be a big abscess. সেইটা যাতে না হয় সেদিকে দেখতে হবে। আর সেটা যদি হয়ে যায়, বাংলায় আর যাভাবে হয়েছে, এফআইআর এ যেভাবে ভোট কাটা হয়েছে আর যেভাবে সমস্ত ভাবে ইলেকশন ম্যানিপুলেট হয়েছে, সকলেই জানে সেটা। আচ্ছা অরিন্দম বাবু, শেষ কথা আপনার থেকে। আমার মনে হয়, আপনি রেগে যাবেন আমার ওপরে, আমার মনে হয় মমতা এখন একজন ওভার রেটেড লিডার। মমতা সেই ট্র্যাকশন আর নেই। মমতাকে নিয়ে আমরা সেই হয় না যে অমিতাভ বচ্চনের 70s এর অমিতাভ বচ্চন আমরা ভুলে যাচ্ছি যে বয়স হয়ে গেছে, নতুন যুগ, নতুন জামানার লোকজন আর অমিতাভ বচ্চনকে পছন্দ করে না, ওটিটির যুগ। আমরা কোথাও না কোথাও সেই ভুলটা করছি বোধহয়। রাজন বাবু, একটা কথা বলি, আজ অমিতাভ বচ্চন আজকে বলেছেন, আজকেই সেটা দেখছিলাম জায়গায় না, বলেছেন যে এবারে যে কেন্দ্রে যে শাসন আছে তারা ফেল হয়ে গেছে, এখন রাহুল গান্ধীকে এগিয়ে আসা উচিত আর শাসন তাকে দেওয়া উচিত। সেটা আলাদা ডিবেট, কিন্তু অরিন্দম বাবু আমার মনে হয় আপনি এবার একটু মমতা পদ্ধতি থেকে সরে যান। আপনার 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 নেত্রীর সময় শেষ হয়ে গেছে। উনি ওভার রেটেড লিডার একটা সময় ছিলেন, কিন্তু এখন যুগ বদলে গেছে। নতুন যুগের লোকেরা না অভিষেককে তাদের নেতা হিসেবে অ্যাকসেপ্ট করছে, না মমতাকে। আমরা সবাই মমতাকে খুব বেশি, মানে যা উনি নন তাই ভাবছি, যে কেউ কেটা কেউ একজন। ঠিক বলছি না? একটা কথা আপনি ইম্পার্শিয়াল, আপনি পন্থী হয়ে কথা বলবেন না, আপনি ইম্পার্শিয়াল হয়ে বলুন। আমি ইম্পার্শিয়াল হয়েই বলছি। মমতা ব্যানার্জি স্টিল লাইজ ইন পিপলস হার্ট। মমতা বন্দ্যোপাধ্যায়, ও ঠিক আছে, এটা সেটা এক সময় উত্তম কুমারও ছিল, কিন্তু শেষের দিকে উত্তম কুমারও বুঝতে পেরেছিলেন আমার সময় শেষ, লোকে আর হলে আসছে না। অমিতাভ বচ্চনও ছিল, সবার একটা সময় থাকে, ওনার সময় শেষ। আমি বিশ্বাস করি না উনি এখনো লড়তে পারবেন, কিন্তু একটা কথা বলি, সবারই শেষ হয়। নেচার ক্যানট টলারেট আ ভ্যাকুয়াম। আজ রাম মনোহর লোহিয়া থেকে অটল বিহারী বাজপেয়ীর পরে LK আদবানি, সবারই একটা টার্ম শেষ হয় ইন পলিটিক্স। এটা বিশ্বাস করতে হবে। কিন্তু হতে পারে আমরা একজন 56 ইঞ্চির অধীনে আছি, তো সেটাও শেষ হবে 2029-এ, সেই শেষটা হবে। ওকে, অংশুমান বাবু, অনেক 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 ধন্যবাদ আপনি সময় বার করে। শিবাজী বাবু, আপনাকেও। অরিন্দম বাবু, এখন মূল প্রশ্ন যার দিকে আমাদের চোখ রাখতে হবে, মমতা অভিষেকের হাত ছাড়বে কিনা। আগামী 2-3 দিনে বোঝা যাবে যে অভিষেকের ভবিষ্যৎ কি। কারণ আপনারা তিনজনেই বলছেন যে
যদি অভিষেক একটা রাপ্রোচমেন্ট করার চেষ্টা হবে হয়তো পার্টিকে বাঁচানোর জন্য, এবং সেটা হলে আজ রাত কাল রাতের মধ্যেই হবে। সুতরাং আমরা যখন আবার জুড়বো কিছুদিন পরে, তখন হয়তো আমরা এই ব্যাপারে ডিসকাস করব যে অভিষেক কে বাদ দিয়ে এই পার্টিটা এবার কিরকম। অনেক ধন্যবাদ।